টেকনো ক্যামন 50 আলট্রা সবাই দেখতেছে আজকাল আলট্রার দিকে চলে যাচ্ছে, চারিদিকে আলট্রার ছড়াছড়ি। এনিওয়ে টেকনোর তরফ থেকে এটাই প্রথম আলট্রা এবং টেকনো বলতেছে যে তারা একেবারে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছে তাদের এই ফোনটাতে। এই বছরে টেকনোর বেশ কয়েকটা ফোন রিলিজ হয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে যে ফোনটা নিয়ে সেটা হলো টেকনো ক্যামন 50 আলট্রা। সো এই ফোনটা আমরা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতেছি এবং অনেক অনেক কথা বলার আছে এই ফোনটা সম্পর্কে। একটু লম্বা কিন্তু হতে পারে ভিডিওটা, আশা করবো আপনারা পুরোটা দেখবেন, তাহলে এই ফোন সম্পর্কে বিস্তারিত একদম খুঁটিনাটি সব তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। এই ডিজাইনটা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে একটু খারাপও লাগতে পারে, তবে দেখেই বোঝা যাচ্ছে যে এই ডিজাইনটা স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার মতো করেই তারা করেছে। সামনে এবং পেছনে দুই সাইডে কার্ভ হওয়ার ফলে হাতে ধরে দারুণ একটা ফিল পাওয়া যায়। থিকনেস খুব বেশি নয়, 7.75 মিলিমিটার, আর আমরা ওয়েট পেয়েছি 195 গ্রামের আশেপাশে। তবে সামনের অংশ দেখতে আরো বেশি সুন্দর, বিশেষ করে বেজেলের দিকে খেয়াল করে দেখেন। আজকাল ফোনগুলোর বেজেল এত ন্যারো হচ্ছে দেখতে ইচ্ছা করে আসলে। ফ্রেম প্লাস্টিকের আর রেয়ারে এক ধরনের গ্লাস ব্যবহার করেছে টেকনো, এর ফলে চিপ ফিল পাবেন না। তবে আমি আসলে মেটাল ফ্রেমটা আশা করেছিলাম। বাই দ্য ওয়ে ফোনটা যথেষ্ট ডিউরেবল আমার কাছে মনে হলো। এতে আবার মিলিটারি গ্রেডের টাফনেস সার্টিফিকেশন রয়েছে, আবার সেই সঙ্গে IP68, 69, 69K সবগুলো আছে। তার মানে যেটা দাঁড়ালো, এইটা আপনি পানির মধ্যে চুবিয়েও রাখতে পারবেন। যদিও আপনার দামি ফোন, আপনি কেন চোবাবেন পানির নিচে আমি জানি না। ও ভাই সরি, দাম বলতে ভুলে গেছি। দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটা, 8,256, 12,256, আর দাম হচ্ছে যথাক্রমে 43,000 টাকা আর 50,000 টাকা। মানে টেকনোর ফোনও 50 ছুঁই ছুঁয়ে ফেলছে অলরেডি। সো এটা একটা চিন্তার বিষয়। টেকনোকে আমরা সবসময় জানতাম হচ্ছে কম দামে বেটার স্পেক, আউটস্ট্যান্ডিং ফিচার আমাদেরকে সবসময় দিত, বাট এত দামি ফোন আসলে কিনলে কেউ টেকনো কিনবেন কিনা আসলে সেটাই খুঁজে দেখার পারা, যে কোথায় কোথায় ইমপ্রুভ করছে টেকনো, যে কারণে আমাকে 50,000 টাকা দিয়েও টেকনোর ফোন কিনতে হবে। তবে প্রসঙ্গত একটা জিনিস আমি এখানে উল্লেখ করে রাখি, সেটা হলো সারা পৃথিবীতেই ফোনের দাম অনেক বেড়ে গেছে। এনিওয়ে তারপরেও এই দামে এই ফোনটা কেনা উচিত হবে কিনা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একটা ওয়ান ট্যাপ AI বাটন দিয়েছে এবং এইটাকে কিন্তু কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো অ্যাপও সেট করতে পারবেন। আমি এটাকে টর্চ লাইট সেট করে রেখেছি, কারণ ঘন ঘন এই জিনিসটা আমার দরকার হয়। যেহেতু অ্যামোলেড প্যানেল, এটার একটা বেনিফিট পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে, যথেষ্ট ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে। বেশ কয়েকটা কালারে এই ফোনটা অ্যাভেলেবেল, মুন শ্যাডো ব্ল্যাক, ম্যালেচাইট গ্রিন এবং নেবুলা টাইটানিয়াম। ডিসপ্লেটা সুন্দর ভাই, আর টেকনোর বেশ কয়েকটা ফোনে পরপর আমরা দেখতে পাচ্ছি চমৎকার ডিসপ্লে তারা ব্যবহার করছে। এইটা হলো 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট শার্প এবং এর যে টেক্সট, আইকনস আর UI এলিমেন্টস সব কিছুতে আসলে ক্রিস্প এবং ক্লিয়ার একটা ভাইব আপনি পাবেন। ব্রাইটনেস যথেষ্ট ভালো, 4500 নিটস, এবং এটা ইনডোর আউটডোর যে কোনো কন্ডিশনে খুব চমৎকার ভিজুয়াল দেবে আপনাকে। অ্যামোলেড প্যানেল হওয়ায় কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, খুবই ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টি, এবং কালারগুলো যথেষ্ট পপ আপ করে। আর এটার কালার সেপারেশনও যথেষ্ট ডিসেন্ট আমার কাছে মনে হলো। ভিউইং অ্যাঙ্গেল অবশ্যই ঠিকঠাক ছিল, কারণ অ্যামোলেডে আসলে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। এই ডিসপ্লের আরেকটা বৈশিষ্ট্য আছে, এর যে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, ওইটা কিন্তু 2160 হার্টজ, মানে যথেষ্ট নোটিসেবল ডিফারেন্স আপনি পাবেন যখন গেমিং করবেন স্পেশালি। এইটাতে মাল্টিমিডিয়া কনজাম্পশন কিন্তু যথেষ্ট আই প্লিজিং আমার কাছে মনে হলো। আর এটাতে আবার ওয়াইড ভাইন এলনের সাপোর্টও রয়েছে, ফলে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাসের মতো OTT প্ল্যাটফর্মে হাই কোয়ালিটিতে মুভি, ওয়েব সিরিজ এগুলো আপনি স্ট্রিমিং করতে পারবেন। আচ্ছা, এইবার হচ্ছে হার্ডওয়্যার নিয়ে আলাপ করার পালা, যে আলাপটা ফোন কোম্পানির খুব একটা পছন্দ না আর কি, বুঝছেন। আমরা এই আলাপটা করি, অনেক ফোন কোম্পানি চায় না। ডাইমেনসিটি 7400, এইটা হচ্ছে টেকনো ক্যামন 50-র চিপসেট। ভালো চিপসেট, 4 ন্যানোমিটারের একটা 5G চিপসেট, সব ঠিক আছে। কিন্তু ভাই আমি একটা ফোন যদি এত টাকা দিয়ে কিনি, ডেফিনেটলি আমি আরও বেটার চিপসেট চাইবো। ডাইমেনসিটি 7400 চিপসেটটা দিয়ে আমরা বেশ কয়েকটা ফোনের রিভিউ কিন্তু অলরেডি করেছি, হ্যাঁ, সেগুলোর দাম কিন্তু এত বেশি না। সো এখন টেকনো বলবে যে ভাই ফোনের দাম তো বেড়ে গিয়েছে, এই জন্য আর কি এটার দাম এত বেশি। বাট স্টিল আমি বলবো যে এইখানে দাম বিবেচনায় আরও বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। এইটা একটা মিড রেঞ্জের চিপসেট, আর 8টা কোরের মধ্যে 4টা ক্লাস্টার হচ্ছে পারফরমেন্স কোর, কর্টেক্স A78, স্পিড হচ্ছে 2.6 GHz, আর বাকি 4টা হচ্ছে এফিসিয়েন্ট কোর, সেগুলো হচ্ছে কর্টেক্স A55, স্পিড 2 GHz। অবশ্যই এই চিপসেটের একটা ভালো দিক আছে, আর সেটা হলো এর GPU, মালি G615 MP2। আই লাভ দিস ভাই, মানে এই জিপিউর যে স্ট্যানিং ভিজুয়াল
আপনার সব কষ্ট ভাই দূর করে দেবে। এই যে আমি একটু খুশি হয়ে গেছি না, আমার এই খুশি আসলে বেশিক্ষণ টেকে না আর কি। হ্যাঁ, কারণ এর যে ইন্টারনাল স্টোরেজ ওইটা আবার দিছে UFS 2.2, মানে আপনি তো বুঝেন বিষয়টা, তাই না? নতুন করে বলার কিছু নাই। র্যাম আবার দিছে LPDDR5X, ওইটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা দেখি, মানে লাখ লাখ টাকার ফোনেও কিন্তু LPDDR5X র্যাম থাকে। তাই বলে UFS 2.2, 50,000 টাকা দামের একটা ফোনে UFS 3.1 তো মিনিমাম থাকার কথা। এখন ফোন কোম্পানি বলবে যে ভাই স্টোরেজের দাম বেড়ে গেছে, এইটা সেটা, কিন্তু স্টোরেজের দাম বাড়ছে, টাকাও তো বেশি নিচ্ছে, তো বেশি টাকা নিয়ে ভালো স্টোরেজ ভেরিয়েন্ট দিবে না? এই UFS 2.2-র জন্য কিন্তু আলটিমেটলি পারফরমেন্সে গিয়ে বোটলনেক করবে, অবশ্যই করবে। এনিওয়ে, আমরা পারফরমেন্স টেস্ট করেছি, এটা যে অ্যাপ সুইচিং যথেষ্ট স্মুথ আমাদের কাছে মনে হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যদি 5-6টা অ্যাপ আপনি রানিং রাখেন, মোটামুটি বেশ ভালো সময় ধরে রাখতে পারে। আর একটা ভালো দিক আছে, eSIM সাপোর্ট আছে এই ফোনে ভাই। হ্যাঁ, সারা পৃথিবী কিন্তু এখন eSIM-এর দিকে চলে গেছে। 50,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ফোনে কিন্তু eSIM নাই, হাতে গোনা কয়েকটা ফোনের আছে, তার মধ্যে টেকনো ক্যামন 50 আলট্রা একটা ফোন। আর এই ফোনে কুলিং সিস্টেম হিসেবে 3205 স্কোয়ার মিলিমিটারের স্টেনলেস স্টিলের ভেপার চেম্বার ইউজ করেছে টেকনো। বেশ ভালোই কাজ করে দেখলাম, কারণ হচ্ছে একটু হিট হলেও বেশ দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছিল। Android 16 লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, আর সেই সঙ্গে iOS 16, এই দুইটা বেশ ভালোই কাজ করেছে। ইউআইটা যথেষ্ট কালারফুল এবং এর যে অ্যানিমেশন ট্রানজিশন বেশ স্মুথ আমাদের কাছে মনে হয়েছে। ইদানিং দেখছি টেকনো তাদের ইউআইতে প্রচুর কাজ করেছে, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস। তবে আমার একটা অবজারভেশন এখানে আছে, কমন অবজারভেশন ভাই, মানে যত ফোন রিসেন্টলি আমাদের হাতে আসলো সব iOS এর, মানে কি বলবো, ফটোকপি আর কি। হ্যাঁ, নামও iOS ভাই, মানে iOS এর আগে একটা এস বসাই দিছে আর কি। এই কাজটা কি না করলেই নয়? অবশ্য কার কথা বলবো, সবাই একই আর কি। চাইনিজ যত কোম্পানি আছে আমরা দেখতেছি যে iOS এর একদম হুবহু কপি করছে আর কি। আইকন থেকে শুরু করে এই যে নোটিফিকেশন প্যানেল, এভরিথিং ভাই, সেটিংস সব কিছু iOS এর যে রিসেন্ট আপডেটটা আসছে সেম টু সেম। তবে সত্যি কথা হচ্ছে এটা বেশ ভালোই লাগে ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সিস্টেম নেভিগেশন এবং অ্যাপ সুইচিং বেশ ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে। আর ডেইলি ইউসেজে সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি পলিশড মনে হলো। কিছু আনওয়ান্টেড ব্লটার রয়েছে যেটা চাইলে আপনি আনইনস্টল বা ডিসেবল করতে পারবেন। আর এর যে মাল্টিটাস্কিং, সেখানে কিন্তু খুব বেশি মেজর ল্যাগ আমরা পাই নাই। তবে ব্যাকগ্রাউন্ডে যদি অনেক অ্যাপ আপনি অ্যাক্টিভ রেখে দেন, তখন মাঝে মাঝে একটু স্লো ডাউন দেখা যায়। iOS এর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আর সেটা হলো কাস্টমাইজেশন। অ্যান্ড্রয়েডের নিজস্ব অনেক ফিচার রয়েছে যেগুলো কিন্তু ম্যাক্সিমাম ফোনে মানে আনলক করে না, বাট টেকনো এই সুবিধাটা দেয়। ইচ্ছা মতো আপনি সব কিছু সাজিয়ে নিতে পারবেন। ধরেন এর যে গেস্টার নেভিগেশন, থিম, আইকন, 3D ডেপথ ওয়ালপেপার যুক্ত করেছে নতুন, খুবই চমৎকার ভাই। আবার লক স্ক্রিনটাও খুবই প্রিমিয়াম দেখতে এখন, যদিও আইফোনের মতো। আর এর যে ফন্ট খুব ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারবেন। 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, হুইচ ইজ ওকে। 5টা দিলে আমি বেশি খুশি হইতাম আর কি। আচ্ছা, টেকনোর ফোনের সফটওয়্যার নিয়ে একটা কথা বেশ জোরালোভাবেই বলা যায়, সেটা হলো যে তাদের সফটওয়্যারটা কিন্তু বিগত কয়েক বছর আগে একেবারে ক্র্যাপ টাইপের ছিল। এখন এটা খুবই পলিশড হয়েছে, কমপ্লেন করার সুযোগ কিন্তু নাই। মানে চিপ একটা ফিলিং একসময় আমরা পেতাম টেকনোর ফোনগুলোতে, ওইটা কিন্তু অনেক দূর হয়ে গিয়েছে। বাট আরও অনেক কাজ করতে হবে আর কি। যাই হোক, অনেক লম্বা আলাপ করে ফেলেছি। এবার এটার বেঞ্চমার্ক টেস্ট শেয়ার করার পালা। AnTuTu-তে স্কোর পেয়েছি 9,26,458, হুইচ ইজ গুড। গিগবেঞ্চে সিঙ্গেল করে কিন্তু 1,000 ক্রস করেছে, 1,061 টু বি ভেরি প্রিসাইজ। আর মাল্টি করে আমরা স্কোর পেয়েছি 3,181। সো এই স্কোর অনুযায়ী কিন্তু চিপসেটটা মিড রেঞ্জ পারফরমেন্স ক্যাটাগরিতে আছে। এইটা খুব একটা খারাপ স্কোর না, তবে আরেকটু ভালো আমরা আশা করেছিলাম আর কি। হেভি মাল্টিটাস্কিং বা রিসোর্স ইন্টেন্সিভ টাস্কে কিন্তু মাঝে মাঝে স্লাইড স্লো ডাউন দেখা যায়, যেটা আমরা বুঝলাম আর কি কয়েকদিন ব্যবহার করে। কিন্তু সেইটা আবার অ্যাবনর্মাল টাইপের না, মানে ডিসেন্ট, ওকে, মেনে নেওয়া যায়। থার্মাল ম্যানেজমেন্ট যথেষ্ট অ্যাকসেপ্টেবল আমাদের কাছে মনে হয়েছে। ডিভাইস খুব বেশি গরম হয় নাই। হ্যাঁ, চার্জিং এর সময় একটু গরম হয়েছে, এবং যদি আপনি লম্বা সময় ধরে গেমিং করেন তাহলে ফোনটা একটু হিট প্রডিউস করে। আর গেমের প্রসঙ্গ যখন উঠলোই, তাহলে আমাদের গেমিং এক্সপিরিয়েন্সটাও শেয়ার করে ফেলি। বেশ কয়েকটা পপুলার গেম আমরা ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। পাবজিতে বাই ডিফল্ট স্মুথ গ্রাফিক্স দিয়ে এক্সট্রিম প্লাস ফ্রেম রেট আমরা পেয়েছি। মেজর কোনো ল্যাগ অবশ্য পাই নাই, তবে ইন্টেন্স মোমেন্টে হালকা ফ্রেম ড্রপ আমরা পেয়েছি, বিশেষ করে যখন দেখবেন যে অনেক এনিমি এসে হাজির হয়ে গিয়েছে, বা অ্যাকশন সিকোয়েন্সগুলোতে ওই সময় একটু ফ্রেম ড্রপ, ল্যাগ হালকা পেয়েছি আমরা। আর এইটাতে হাইয়েস্ট HDR গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেট আনলক করতে আমরা পেরেছি, সেটা একটা ভালো দিক। কল অফ ডিউটিতে ডিফল্টে ভেরি হাই গ্রাফিক্স দিয়ে ম্যাক্স ফ্রেম রেট পেয়েছি, এটাতেও একই অবস্থা,
তবে পাবজি থেকে বেটার পারফরমেন্স আমরা কল অফ ডিউটিতে পেয়েছি। হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেট আমরা আনলক করতে পেরেছি। ফ্রি ফায়ার তো অবশ্যই খেলা যাবে ঠিকঠাক মতো। অনেকে বলেন যে এত দামি ফোনে ফ্রি ফায়ার টেস্ট না করাই ভালো, তারপরেও আমরা জানি যে অনেকে হয়তো আপনারা খেলবেন। আমরা বাই ডিফল্ট স্মুথ গ্রাফিক্স সেটিংসে 120 FPS আনলক করতে পেরেছি এই ফোন দিয়ে। অ্যাসফল্ট 9-এও আমরা তেমন কোনো নোটিসেবল ল্যাগ বা স্টার্টার দেখিনি। মডারেট গেমারদের জন্য ফোনটা বেশ পারফেক্ট একটা চয়েস হতে পারে, বাট আপনি যদি গ্রাফিক্স ইন্টেন্সিভ প্রচুর গেম খেলে থাকেন, প্রতিনিয়ত খেলেন এবং আপনি প্রফেশনাল গেমার, আমার মনে হয় না যে এই ফোনটা আপনার আশা পূরণ করবে। কারণ ওই যে 7400 আরও পাওয়ারফুল চিপসেট যদি হতো তাহলে এই চাপটা সামলাতে পারতো এই ফোনটা। স্টেরিও স্পিকার থাকছে এবং এটার সাউন্ড টিউন ডলবি অ্যাটমসের করা। সাউন্ড কোয়ালিটি ভালো, এটা নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নাই। যথেষ্ট ক্লিয়ার আমাদের কাছে মনে হয়েছে এবং ফোনের সাইজ হিসাবে বা থিকনেস হিসেবে বেজ যথেষ্ট ভালোই ছিল। তবে এমন কিছু নয় যে আউটস্ট্যান্ডিং, ও মাই গড কত ভালো, ওই রকম কিছু না। দাম বিবেচনায় ঠিকই আছে। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। একটা হচ্ছে সোনির LYT 700C 50 মেগাপিক্সেলের, এটা হচ্ছে মেইন সেন্সর, সঙ্গে আবার OISও আছে। আরও রয়েছে একটা টেলিফটো লেন্স 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে 3x টেলিফটো ছবি আপনি তুলতে পারবেন। আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে। সেলফি শুটারও কিন্তু 50 মেগাপিক্সেল। এই ফোনটার একটা রেকর্ড আছে ক্যামেরাতে, টেকনো আমাদেরকে আর কি বলতে বললো আপনাদের, সেটা হচ্ছে DxO মার্ক। আপনারা অনেকেই চিনেন, হয়তো না চিনলে একটু সার্চ করে দেখতে আসতে পারেন। DxO মার্ক হচ্ছে এই ক্যামেরার র্যাঙ্কিং করে আর কি। হ্যাঁ, সো $400 থেকে $600 মধ্যে যত ফোন রয়েছে এই মুহূর্তে এক্সিস্টিং, তার মধ্যে ক্যামেরাতে সবচাইতে বেশি স্কোর করেছে হচ্ছে টেকনো ক্যামন 50 আলট্রা। চলেন আমরা একটু ছবির স্যাম্পল ট্যাম্পল দেখে আসি। ওকে, সোনির LYT সিরিজের যে সেন্সরগুলো আছে এগুলো আমরা দেখেছি আরো অনেক ফোনে। খুব ভালো ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে, প্রচুর ডিটেল ক্যাপচার করতে পারে। ডে লাইটে মেইন ক্যামেরা থেকে শার্প এবং ডিটেল ছবি আমরা পেয়েছি। কালার টোন ব্যালেন্সড মনে হয়েছে আমাদের কাছে, মানে খুব বেশি স্যাচুরেটেড না, আবার একেবারে ন্যাচারালও না। তবে কিছু ছবিতে একটু ফেডেড ওয়াশড আউট ভাইব আমরা পেয়েছি। আমার মনে হয় এক্সপোজার কন্ট্রোলে আরেকটু কাজ করার দরকার টেকনোর। আলট্রাওয়াইড সেন্সরটা যথেষ্ট চেষ্টা করে আর কি মেইন ক্যামেরার মতো কালার টোন ধরে রাখার জন্য, বাট যেহেতু 8 মেগাপিক্সেলের, ডিটেল অনেক কম, আর এটা লো লাইট পারফরমেন্সও খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না। এই যে টেলিফটো সেন্সরটা দিয়েছে, এইটা কিন্তু মোট 4টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারে, 24mm, 35mm, 50 এবং 70mm। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, বিশেষ করে 60x জুম থাকায় খুব ভালো কিছু ছবি আমরা তুলতে পেরেছি। এইটাকে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের বলা যাবে না, বাট বেশ ভালোই ছিল। আর ছবি তোলার পরে আপনি এটাতে থাকা AI অটো জুম ফিচার থেকে খুব সুন্দর ফ্রেম চুজ করতে পারবেন। তবে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি এর পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে। কিছু জায়গায় প্রচুর স্ট্রাগল করে, মানে এজ ডিটেক্ট করতে গিয়ে একদম হিমশিম খায়। কোনো সফটওয়্যার ইস্যু হতে পারে, আশা করছি পরের আপডেটে এটা ঠিক হবে। এটাতে ফ্ল্যাশ স্ন্যাপ নামক একটা ফিচার আছে, যেটাকে টেকনো খুব বেশি হাইলাইট করতেছে। আমার কাছে অবশ্য খুব কাজের যে মনে হয় তা না, তবে যদি মুভিং আইটেমের ছবি আপনার ঘন ঘন তুলতে হয় তাহলে এই জিনিসটা অনেক কাজে আসবে। লো লাইটে এটার পারফরমেন্স ডিসেন্ট, ছবি ইউজেবল হলেও কিছুটা নয়েজ দেখা যায়। সেলফি ফটোগ্রাফি ডিসেন্ট, মানে ওয়াও ফ্যাক্টর নাই, তবে যথেষ্ট ভালো। এর যে 50 মেগাপিক্সেল সেইটা তার নাম ধরে রাখতে পেরেছে আর কি, যথেষ্ট ডিটেল ছবি দেয়। আর এটাতে AI অটো জুম নামক একটা ফিচার আছে, একা একা ছবি তুললে অনেক ছবি তুলবে, আর একাধিক ব্যক্তি ছবি তুলতে গেলে দেখবেন একা একা সেন্সরটা ওয়াইড হয়ে যাচ্ছে। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। OISটা বেশ ভালোই কাজ করেছে। কেমন সিরিজ সবসময় ক্যামেরাকে ফোকাস করে, কেমন ক্যামেরা 1, তার মানে হচ্ছে কেমন, বাট ওয়াও ফ্যাক্টরটা আমরা একটু মিস করেছি এখানে। কিন্তু আলটিমেটলি এটাকে খারাপও বলা যাচ্ছে না, বাট দাম যদি আপনি মাথায় রাখেন যে 50,000 টাকার কাছাকাছি দামের একটা ফোন, তখন হয়তো একটু হতাশ হতে পারেন। 6500 mAh এর ব্যাটারি দিয়েছে তারা, যেটা যথেষ্ট ম্যাসিভ আমি বলবো কনসিডারিং দ্য থিকনেস। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। হেভি ইউসেজে সহজেই 1 দিন এবং মডারেট ইউসেজে 1.5 থেকে 2 দিন এই ফোনে ব্যাকআপ পাওয়া সম্ভব। আমার একটা অবজারভেশন হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি ঠিক আছে, বাট 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট না অনেক কম দামি ফোনেও আমরা দেখেছি, মানে 20-25 হাজার টাকা দামের ফোনে অ্যাভেলেবেল। সো এই চার্জিং স্পিডটা কম করে হলেও 65 ওয়াট দেওয়া উচিত ছিল। আরও একটা জিনিস দেওয়া উচিত ছিল, আর সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। আমরা 30-35 হাজার টাকা দামের ফোনেও কিন্তু ওয়্যারলেস চার্জিং দেখি। সো এত দামি একটা ফোনে ওয়্যারলেস চার্জিং নাই, একটু খারাপ লাগলো আমার কাছে। Wi-Fi 6 রয়েছে, যেটা একটা ভালো দিক। ব্লুটুথ 5.4 দিয়েছে, দিস ইজ ওকে। NFC আছে, IR ব্লাস্টার রয়েছে, আবার ফ্রি লিঙ্ক রয়েছে, যেটা নতুন একটা টেকনোলজি। আর একটা টেকনোফোনের সঙ্গে ইজিলি আপনি 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত কোনো নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। আর ওয়ান ট্যাপ ড্রপ নামক একটা ফিচার আছে এই ফোনে। আইফোন এবং অন্যান্য টেকনো ডিভাইসের মধ্যে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। 3 বছরের জন্য 50 GB টেকনো ক্লাউডের অ্যাক্সেস পাবেন আপনি। 3 বছর পরে কি হবে আমি জানি না, বাট
50 GB খারাপ না, এটা মাঝে মাঝে কারো কারো কাজে আসতে পারে। অন্যান্য ফোনের মতো এই ফোনেও বেশ কিছু AI ফিচার রয়েছে, এইগুলা ম্যাক্সিমাম ইউজলেস, কিছু কিছু ফিচার আপনার কাজে আসতে পারে। সো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের রিভিউর। দেখেন ফোন খারাপ না, টেকনোর কেমন সিরিজ আমরা আগেও দেখেছি যে একদম মানে কাঁপিয়ে দিয়েছে মার্কেট। হ্যাঁ, এবারও হয়তো কাঁপাবে, বাট আমরা যেহেতু রিভিউয়ার, আমরা তো বিজ্ঞাপন বানাচ্ছি না, আমরা অ্যাকচুয়াল ইউজার ইন্ডে আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতেছি। বাট আলটিমেটলি অফিসিয়াল ফোন হিসেবে এটা বাজারে প্রচুর বিক্রি হবে, এবং এই প্রাইস রেঞ্জে মার্কেটে কিন্তু অপশনের সংখ্যাও কম। বাদ বাকি আপনার সিদ্ধান্ত। যদি দামটা আর কি আমি না জানতাম তাহলে ফোনটা আমার অনেক পছন্দ হইতো আর কি, কিন্তু দাম যেহেতু আমরা জানি, আবার আমাদের ভার্ডিক্টটা ডিপেন্ড করে দামের উপরে। হ্যাঁ, 43,000 টাকা বেস ভেরিয়েন্ট, একটু বেশি দাম, এইটাই আমার অবজারভেশন। আদার দ্যান দ্যাট এটা যথেষ্ট ভালো একটা ফোন, খুব ডিউরেবল, ভালো ডিসপ্লে, ক্যামেরাটাও ডিসেন্ট, এবং বেশ কিছু ভালো ফিচার আছে। আপনি যদি ডিসেন্ট একটা ফোন চান, আপনার বাজেট 40 থেকে 45,000 টাকার মধ্যে, এইটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। তবে বেশ কিছু জায়গায় একটু কমতি আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছে। আর সরি আমাদের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট কি করবো, আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন তো আমাদের দেওয়া লাগে আর কি। সো আপাতত এ পর্যন্তই। কেমন লাগলো আপনার কাছে টেকনো কেমন 50 আলট্রা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।